বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে বিভিন্ন কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন বিভিন্ন কলেজে অধ্যয়নরত মাস্টার্সের গণিত বিষয়ে যে সকল শিক্ষার্থী আছো, তোমাদের সবাইকে অন্তরগ যোগজ সমীকরণ, ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন এই কোর্সটিতে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই বাংলাদেশের বিভিন্ন স্থানে নিরাপদে আছো। আমরা স্বাভাবিক শ্রেণীকক্ষে ক্লাস যেহেতু নিতে পারছি না, সেজন্য এই বিকল্প পদ্ধতিতে আমরা ক্লাস নিচ্ছি। বাংলাদেশ সরকার সহ শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিবর্গ চাচ্ছে যে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে, সাথে সাথে আমাদের নাগরিকরা, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্য ঝুঁকি ব্যতি রেখে নিরাপদে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। সেজন্য সরকার প্রধান থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ শিক্ষা কার্যক্রমকে চালু রাখতে, চলমান রাখতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করতেছে, বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাস এতদিন চলমান রেখেছিল। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রশংসনীয় এবং যুগান্তকারী পদক্ষেপটি নিয়েছে, যাতে তার শিক্ষার্থীরা ঘরে বসে মানসম্পন্ন অনলাইন শিক্ষা গ্রহণ করতে পারে। সেজন্য আমরা বিভিন্ন শিক্ষকরা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন কোর্সে তোমাদের জন্য অনলাইনে ক্লাস নেয়ার জন্য। আমি এর আগে এই কোর্সটিতে 4টি লেকচার প্রদান করেছিলাম। আমি প্রত্যাশা করি তোমরা সবাই আমার পূর্বের লেকচারগুলা ভালোভাবে দেখেছো, আত্মস্থ করেছো এবং ভালোভাবে প্রস্তুতি নিয়েছো। এই কোর্সটি মাস্টার্সের এই বিষয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ কোর্স। বিশেষ করে এখানে অনেক বিষয় আছে, অনেকগুলা টপিকস আছে যেগুলো কনসেপচুয়াল, কনসেপ্টটা ক্লিয়ার হতে হয়। এখানে গাণিতিক প্রক্রিয়া আছে, যুক্তি আছে, সেগুলা একটু মনোযোগের সাথে ধৈর্য সহকারে অংশগ্রহণ করে প্রস্তুতি নিতে হয়। এখানকার থিওরেম গুলা, গাণিতিক সমস্যাগুলা একটু আকারে বড় হলো এক একটা পরীক্ষা হয়তো একটা ফুল কোশ্চেন আসে, তাতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। কিন্তু যেটি হলো তোমাদেরকে মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষায় ভালোভাবে যেন উত্তর করতে পারো সেই জন্য প্রস্তুতি নিতে হয়। আমি প্রথম থেকে সেভাবে তোমাদের প্রস্তুতি যাতে ভালোভাবে নিতে পারো সেই জন্য আমার এই কর্মপ্রচেষ্টা। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব যে এই কোর্সটা যাতে সহজভাবে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো, সেই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। শর্ত হলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। যদি থাকো তাহলে এই কোর্সটিতে ভালো করবে, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি আমার অভিজ্ঞতার আলোকে। প্রয়োজন তোমাদের সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে এই লেকচারগুলা দেখে খাতা কলমে এগুলা লিখবে, লিখে এগুলা বোঝার চেষ্টা করবে, কারণ প্রতিটি লাইন আমি বোঝানোর চেষ্টা করতেছি এবং করবো ইনশাল্লাহ। তোমরা যদি সেভাবে প্রস্তুতি নাও, তোমাদের এটা কঠিন কিছু থাকবে না, কারণ আমি কোনো কাঠিন্য রাখতে চাই না। সেজন্য তোমরা আমার সাথে থাকতে হবে, থাকলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বাসে যাচ্ছ, যাত্রা পথে যদি দেখো তাহলে সেটা কিন্তু প্রস্তুতি হবে না। দেখা হবে ঠিক আছে, গান শোনা যায়, কিন্তু এভাবে গণিতের মতো একটা সাবজেক্টের, মাস্টার্স একটা সাবজেক্ট, সেভাবে দেখলে প্রস্তুতিটা পরিপূর্ণ হবে না।
তোমাকে অবশ্যই বাসায় বসে লেকচারটা খুলে তারপরে খাতা কলম ইত্যাদি নিয়ে বসে প্রথমে লিখতে হবে, প্রতিটা লাইন পজ করে লাইনটা দেখতে হবে, আমি কি বলি সেটি শুনতে হবে, তাহলে প্রিপারেশনটা যথার্থ হবে এবং ভালোভাবে তোমরা এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবে, এই বিশ্বাস আমি রাখি। আমি এর আগে তোমাদের জন্য যে 4টি লেকচার নিয়েছিলাম তার মধ্যে সর্বশেষ যে লেকচারটা ছিল সেটি ছিল অন্তরক সমীকরণ জোটের উপর। সেখানে অন্তরক সমীকরণ জোটের প্রথম চ্যাপ্টার উপর আমরা প্রথম লেকচারে আমরা চ্যাপ্টারের প্রথম দিককার অংশগুলো আমরা আলোচনা করেছিলাম, অনেকগুলা ডেফিনেশন আমরা দিয়েছিলাম যেগুলা বলছিলাম যে পরবর্তীতে লাগবে। আজকেও আমরা সেই চ্যাপ্টারটিতে থাকবো। এই চ্যাপ্টারের উপর আমরা 4টা লেকচার দিব ইনশাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই কোর্সটিতে কোর্সটা ভালোভাবে সম্পন্ন করার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে আমাদের এই পঞ্চম লেকচারে আমরা এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারটি আমরা দিব, এটিও অন্তরক সমীকরণ জোট। আমরা এখানে প্রথমে একটি উপপাদ্য করব, এরপরে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের আজকে লেকচারটি সাজানো হয়েছে এভাবে, আমরা প্রথমে একটা উপপাদ্যটার নাম হলো ভেরিয়েশন অফ প্যারামিটার, পরামিতি পরিবর্তন। এরপরে একটা গাণিতিক সমস্যা করব, যতটুকু সময় আমাদের পারমিট করে। সময়ের একটা নির্দিষ্টতা তোমরা আছে জানো, সময় সেই 40 মিনিট সময়ের মধ্যে আমাদের থাকতে হবে। আমরা আজকে সেই আমাদের চ্যাপ্টারে যাওয়ার আগে আমি আমার পরিচয় বলছি আবারও। আমি আরিফুর রহমান মজুমদার, আমি নোয়াখালী সরকারি কলেজে গণিত বিষয় সহকারী অধ্যাপক পদে কর্মরত আছি। আজকে আমাদের এই অন্তরক ও জোগজ সমীকরণের অধ্যায়ে অন্তরক সমীকরণ জোট এবং লেকচার 5 আমি তোমাদের সরাসরি লেকচারে নিয়ে যাচ্ছি। আমাদের আজকে চ্যাপ্টারটা হলো, চ্যাপ্টারটা তো আগেই বলেছি অন্তরক সমীকরণ জোট। আমাদের আজকের উপপাদ্যটার নাম হলো পরামিতি পরিবর্তন, ভেরিয়েশন অফ প্যারামিটার। ঠিক আছে, তা আমরা এই চ্যাপ্টারে গত ক্লাসে আমরা সমমাত্রিক সমীকরণ জোটের কথা তোমাদেরকে বলেছি, সেখানে আমি ওইটার ডেফিনেশন দিয়েছিলাম। ঠিক আছে, সেই জোটটা ছিল এরকম, তাই না, dx dt ইকুয়াল টু atx, এবং সেখানে আমি বুনিয়াদি ম্যাট্রিক্সের কথা বলেছি, বুনিয়াদি সেটের কথা তোমাদেরকে বলেছি। তোমরা নিশ্চয়ই লেকচারের দেখার আগে ওই লেকচারটি দেখেছো, সুতরাং তোমরা সেটি জানো। বুনিয়াদি সেট কি জিনিস আমরা বলছিলাম যে এরকম একটা সমমাত্রিক সমীকরণ জোটের সমাধান যেগুলো হবে সেগুলা যদি অনির্ভরশীল হয়, অর্থাৎ তার যে লিনিয়ার কম্বিনেশনটা হবে, তার যে যোগাশ্রয়ী সমাবেশটা হবে সেটি যদি অনির্ভরশীল হয়, ঠিক আছে, তখন ওই সমাধানের যতগুলো উপাদান আছে সবগুলা নিয়ে যে সেটটা হবে তাকে বলা হবে বুনিয়াদি সেট। আর সেই বুনিয়াদি সেটটা নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটি হলো বুনিয়াদি ম্যাট্রিক্স। এখন দেখো এখানে সমমাত্রিক যে সমীকরণটা আছে এর একটা বুনিয়াদি ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এর একটা বুনিয়াদি ম্যাট্রিক্স আছে। বুনিয়াদি ম্যাট্রিক্স হলো পাই। আচ্ছা, এবং এটা নির্দিষ্ট একটা ব্যবধি দেয়া আছে এবি ব্যবধির মধ্যে, এটা সংজ্ঞায়িত। ঠিক আছে, আর আরেকটা সমীকরণ দেয়া আছে সেটিও তোমরা চিনো, এই সমীকরণটা তোমরা চেনো, তোমাদেরকে আমি এটার পরিচয় দিয়েছি গত ক্লাসে। এটা হলো অসমমাত্রিক সমীকরণ জোট। ঠিক আছে, এখন মূলত এখানে আলোচনা হচ্ছে এই দ্বিতীয়টা, অর্থাৎ অসমমাত্রিক যে সমীকরণটা আছে এই সমীকরণটা একটা অনন্য সমাধান। একটা অনন্য, অনন্য মানে কি, অনন্য মানে হলো এটা একমাত্র সমাধান, তার আর কোনো দ্বিতীয় সমাধান নেই। অনন্য মানে আর দ্বিতীয়টা নেই, একটা একক। এই সমীকরণটার একটা অনন্য সমাধান বলা আছে, সেটি হলো xt ইকুয়াল টু phi t x নট প্লাস phi t তোমার ইন্টিগ্রেশন t নট টু t, তারপরে phi ইনভার্স u
FUDU, ঠিক আছে? এই সমীকরণটা, ঠিক আছে? এই সমীকরণটা এখন আর এখানে বিভিন্ন পদ সম্পর্কে বলা আছে, যেমন এখানকার ক্ষেত্রে আমরা টি এর ইনিশিয়াল ভ্যালু যদি টি নট হয় তাহলে ফাই টি নট এর মান হবে আই, ঠিক আছে? এই যে ফাই টি নট আই, এরপরে শর্ত সিদ্ধকারী বুনিয়াদি ম্যাট্রিক্স ফাই টি বলা আছে এখানে। তারপর এক্স এর কথা বলা আছে, এক্স একটি এন মাত্রিক ভেক্টর। এটির কথা বলা আছে, এটি তোমরা জানো এটা একটা ম্যাট্রিক্স, এটা হলো এন বাই এন ক্রমের অবিচ্ছিন্ন ম্যাট্রিক্স, ঠিক আছে? আর টি নট টি ব্যবধিতে এফটি একটি এন মাত্রিক অবিচ্ছিন্ন ভেক্টর। এই হলো আমাদের মোটামুটি এই উপপাদ্যটা। এখন আমাদেরকে এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে dx by dt atx plus ft এটার সমাধান হবে xt equal to phi t x naught plus phi t t naught to t phi inverse u fu du, ঠিক আছে? আর বাকিগুলা বলা আছে যে বিভিন্ন পদ সম্পর্কে বর্ণনা আছে। এই হলো মোটামুটি আমাদের এই উপপাদ্যটা। আমরা এখন এই উপপাদ্যটা তোমাদেরকে নিয়ে আমরা প্রমাণ করতে চাই। এখন আমরা এটা প্রমাণ করি। আমাদের সমীকরণ দুইটা দেয়া আছে, যে দুইটা সমীকরণ দেয়া আছে, একটা ছিল কি সমমাত্রিক সমীকরণ, সেটাকে আমরা 1 নাম্বার সমীকরণ লিখছি। এই যে এখানে আমরা 1 নাম্বার সমীকরণ লিখলাম সমমাত্রিক সমীকরণটাকে, ঠিক আছে? আর অসমমাত্রিক যে সমীকরণটা ছিল সেটা, অর্থাৎ যার সমাধানটা আমাদের বের করা লাগবে আর মূলত সেটা হলো এই 2 নাম্বার সমীকরণটা, ঠিক আছে? এখন আমরা যেহেতু বলা আছে যে 1 নাম্বারের বুনিয়াদি ম্যাট্রিক্স পাইটি যেহেতু বুনিয়াদি ম্যাট্রিক্স, তার মানে আমরা 1 নাম্বারের সাধারণ সমাধান লিখতে পারি x t equal to phi t c, 3 নাম্বার সমীকরণ যেটা লিখলাম, ঠিক আছে? x t equal to phi t c, যেখানে c একটি n সারি বিশিষ্ট ইচ্ছামূলক ধ্রুবক ভেক্টর, ঠিক আছে? এখন আমরা পরবর্তী স্লাইডে যাব, গিয়ে আমরা 4 নাম্বার সমীকরণ লিখব, ঠিক আছে? 3 নাম্বার সমীকরণ আমরা c এর পরিবর্তে আমরা bt লিখব। তিনে পরামিতি ধ্রুবক পরিবর্তনের জন্য আমরা কি করব, সি এর পরিবর্তে বিটি বসিয়ে পাই। বিটি সি ছিল ওখানে 3 নাম্বার সমীকরণ ছিল কি এক্স টি ইকুয়াল টু ফাই টি সি 3 নাম্বার, আমরা সি এর পরিবর্তে এই যে এখানে বিটি লিখেছি, লিখে আমরা এটাকে লিখলাম 4 নাম্বার সমীকরণ। এখন বিটি কে আমরা এমন ভাবে নির্বাচন করতে হবে যেন 4 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ একটা সমাধান হয়, ঠিক আছে? 2 নাম্বার সমীকরণ কোনটা? যার ওই যে অসমমাত্রিক সমীকরণটা, যার সমাধান আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আমাদেরকে বিটি এমন ভাবে নির্বাচন করতে হবে যেন এই 4 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণের একটা সমাধান হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই বিটি নট ইকুয়াল টু এক্স নট, এই শর্তটা যেন এটা সিদ্ধ করে, এই বিটি নট ইকুয়াল টু এক্স নট। আচ্ছা, এখন আমাদের কাজ হলো 4 নাম্বারকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা। 4 নাম্বার সমীকরণকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা, ঠিক আছে? 4 নাম্বার সমীকরণ কোনটা? এটা এক্স টি, তাকে আমরা টি এর সাপেক্ষে এই যে অন্তরীকরণ করলাম, ডি ডিটি এক্স টি ডি ডিটি, এই যে এখানে অন্তরীকরণ চিহ্ন দিলাম আমি, এই পাশেও বাম পাশেও দিলাম। এখন এখানে দেখতেছো যে এই ডান পাশে আমাদের ডি ডিটির সামনে কি আছে? দুটা ফাংশন আছে, একটা হলো ফাই টি আর একটা বিটি। তার মানে তোমরা এগুলা একেবারে এলিমেন্টারি ক্যালকুলাসে তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, যে ইউবির সূত্র। এই যে প্রথমে বিটি কে বাইরে রেখে তারপরে ডি ফাই টি বাই ডিটি, তারপর ফাই টি ডিবিটি বাই ডিটি, এগুলা তোমরা জানো, এগুলা নিয়ে বেশি আলোচনা দরকার নাই। কিভাবে খুবই ছোট একটা অন্তরীকরণ সেটা অবশ্যই তোমরা করতে পারবা। কিভাবে এটা হয়েছে একটু পরবর্তীটা দেখো। দেখো এখন এই 5 নাম্বার সমীকরণটা কিভাবে হলো,
dx বাই dt কে আমরা x প্রাইম টি লিখলাম, আর ফাই এর টি এর সাপেক্ষে ফাই এর অন্তরীকরণকে লিখলাম ফাই প্রাইম টি, এরপরে বিটি, আর বি এর সাপেক্ষে টি এর অন্তরীকরণকে আমরা লিখছি ফাই প্রাইম বি প্রাইম টি, এই যে এটা, ঠিক আছে। আর এখানে লিখছি কত, ফাই প্রাইম টি, ঠিক আছে। এটাকে আমরা লিখলাম কি 5 নাম্বার। এই সমীকরণটা কিভাবে পেলাম? এই সমীকরণটা আমরা 4 নাম্বার সমীকরণকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পেলাম, ঠিক আছে, ক্লিয়ার তো? তাহলে এখন 4 এর একটা মান আছে 4 নাম্বার সমীকরণ তোমাদের মনে আছে, এবং এখন 5 নাম্বার সমীকরণটা লিখলাম। এই মানগুলো আমরা এখন 2 নাম্বার সমীকরণে বসাবো, ঠিক আছে। 2 নাম্বার সমীকরণের কথা তোমাদের মনে আছে তো? 2 নাম্বার সমীকরণ হলো আমাদের যে সমীকরণটা আমাদের কি করতে হবে, এই যে 2 নাম্বারটা আমি একটু দেখাইতেছি। 2 নাম্বার, আমি একটু ব্যাকে যাই, এই দেখো এই 2 নাম্বার সমীকরণটা dx dt equal to atx plus ft, 2 নাম্বার। এখানে আমরা dx dt মানে হলো x প্রাইম t, x প্রাইম t টার মান বসাবো এখান থেকে, আর এখানে কি বসাবো, আমরা x এর মান এখান থেকে বসাবো, ঠিক আছে। আমরা এই স্লাইডে ছিলাম, ঠিক আছে। আমরা এই স্লাইডে ছিলাম। এইখানে আমরা 2 নাম্বার সমীকরণের 4 এবং 5 এর মানগুলা বসালাম, ঠিক আছে। এই যে x প্রাইম টির মানটা 5 থেকে আমরা বসালাম এখানে, এই যে x প্রাইম টির মান দেখো এখানে আছে কত, এটা, এই মানটা আমরা এখানে ওই যে 2 এর x প্রাইম টি ছিল তো, এই জায়গায় এটা আমরা বসালাম। আর 2 এ যেখানে ওখানে কত ছিল, ওখানে যে ভ্যালুগুলো ছিল সেখানে আমরা এই যে এটি ফাইটি ছিল তো, এটি এক্সটি ছিল, কেমন মানটা আমরা এখান থেকে এক্সটি মানটা এখান থেকে বসাইলাম, এই যে ফাইটি বিটি বসাই দিলাম, আর এখানে এফটি ছিল, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা এটাকে লিখলাম কত, 6 নাম্বার সমীকরণ। আসো, যেহেতু একের একটি বুনিয়াদি ম্যাট্রিক্স হলো ফাইটি, বলাই আছে, দেয়া আছে, এবং আমরা বলছি প্রথমে প্রমাণের প্রথমে আমরা লিখেছি, সুতরাং এক্সটি আর ফাইটি একই হবে, এক্স ইকুয়াল টু এক্সটি ইকুয়াল টু ফাইটি, এবং এ বি ব্যবধিতে ফাইটির মানটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এই জন্য যেহেতু ফাইটির মান নট ইকুয়াল টু 0, সেই জন্য ফাই ইনভার্স টি বিদ্যমান, এটা থাকবে, ঠিক আছে। এখন এক নাম্বার যে সমীকরণটা, এক নাম্বার সমীকরণ ছিল কি dx বাই dt ইকুয়াল টু এটি xt, নাকি? এক নাম্বার সমীকরণ কি ছিল, dx dt ইকুয়াল টু এটি ফাই টি। এখন এই x এর পরিবর্তে আমি এখানে ফাই টি লিখছি, ওই পাশেও x এর পরিবর্তে ফাই টি লিখেছি, দেখছো, এই যে এটা লিখেছি। তার মানে এখানে ফাই টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি কি পাওয়া যাচ্ছে, ফাই প্রাইম টি সমান এটি ফাই টি, 7 নাম্বার সমীকরণ। এখন দেখো এই যে ফাই প্রাইম টি, এই যে এখানে আছে না ফাই প্রাইম টি, এই জায়গায়, এই যে দেখছো এটা, এই যে এখানে, হ্যাঁ, প্রথম লাইনের প্রথম দিকে, সেখানে ফাই প্রাইম টির মানটা এই যে 7 নাম্বার থেকে ফাই প্রাইম টির মানটা আমি এটি ফাই টিটা আমি বসাবো, 6 নাম্বারে বসাবো, ঠিক আছে। 6 নাম্বারে বসালে কি আসে দেখি আমরা পরবর্তী স্লাইডে, আমরা এটা লিখেছি, আমরা তোমাদেরকে নেক্সট স্লাইডে নিয়ে যাচ্ছি। এখানে দেখো ঠিক 6 নাম্বারে আমি ওখানে ওই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, পাই প্রাইম টির মানটা এখানে বসানোর কারণে এই ভ্যালুটা পাওয়া গেছে এটা, ঠিক আছে। এই যে এটা আমরা লিখেছি, আর এই পাশে তো প্লাস পাই টি বি প্রাইম টি আগেই ছিল, সেটা এখানে আছে, আর এখানে এটি ফাই টি বিটি এফটি এগুলা আছে। একটু খেয়াল করে দেখো, এই যে এই লাল দাগ এবং এই লাল দাগ, এই যে এখন দিচ্ছি যেটা, এটা, এই দুইটা একই ধরনের, একই পদ্ম, তাই না? তো আমরা দুইটা এই পাশে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস হয়ে এটা ক্যান্সেল হয়ে যায়, ফলে আর থাকে এই লাইনটা, এই লাইনটা থাকে, খেয়াল করে দেখেছো,
এই যে এই লাইনটা থাকে ফাই টি বি প্রাইম টি এফ টি। আচ্ছা, এখন আমরা উভয় পাশে ফাই ইনভার্স টি দিয়ে গুণ দিলাম। যেহেতু ফাই ইনভার্স টি বিদ্যমান, ফাই টির মান 0 নয়, এই জন্য ফাই ইনভার্স টি বিদ্যমান, আগের স্লাইডে আমি বলেছি। আমি দুই পাশে কি করেছি, এই যে ফাই প্রাইম টি এবং এই ফাই প্রাইম টি দিয়ে আমি গুণ দিয়েছি। ঠিক আছে, গুণ দেওয়ার কারণে ফাই ইনভার্স টি আর ফাই ইনভার্স টি দিয়ে গুণ দিয়েছি। ফাই ইনভার্স টি এবং ফাই টি দুইটা ক্যান্সেল হয়ে আর থাকে কি, এই যে সর্বশেষ পদটা, এই যে বি প্রাইম টিটা আছে, এই যে এখানে বি প্রাইম টি আছে। ঠিক আছে, আর এখানে যে অংশটা আছে ফাই ইনভার্স টি এফ টি, সেটা তো আছে। এখন বি প্রাইম টি মানে কি? বি প্রাইম টি মানে হলো ডি বিটি বাই ডিটি। কি? ডি বিটি বাই ডিটি। তো সেইটা আমরা সমান এটা লিখেছি। এখন এই লাইন থেকে এই লাইন কিভাবে হয়েছে তোমরা জানো, ডিবিটি বাই ডিটি, ডিটিটা এই পাশে চলে এসেছে, এই যে এখানে এসেছে। এখন এই লাইনটা হলো কি, ডিবিটি ইকুয়াল টু ফাই ইনভার্স টি এফ টি ডিটি। আমরা কি করব, নিশ্চয়ই তোমাদের কমন সেন্স বলতেছে, আমরা কি করব এই অবস্থায়, নিশ্চয়ই সমাকলন করব। পরবর্তী স্লাইডে আমরা এদের সহজ চলরাশির সাপেক্ষে আমরা কি করব, আমরা সমাকলন করব। হ্যাঁ, এখানে দেখো আমরা টি নট থেকে টি এই সীমার মধ্যে এই সমীকরণটার উভয় পাশে আমরা সমাকলন করলাম। ঠিক আছে, দেখেছো তো এই যে সমাকলন, আর এখানেও আমরা সমাকলন করলাম। ঠিক আছে, এখন এটা যেহেতু এই পদটা কত তোমার আর্গুমেন্ট বা সলব কত ছিল, টি ছিল, তো আমরা ইউ লিখতে পারি, কোনো অসুবিধা নাই। তো একসাথে সবগুলা চেঞ্জ করে দিয়েছি, এখানেও ইউ, ভিতরেও ইউ। আচ্ছা, এরপরে এটার সমাকলন করলে বিটি হয়, তোমরা জানো এগুলা যা আছে তা। এবং এই লাইনে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসার কারণে এই লাইনটা পাওয়া গেল, এবং এখানে এটা থাকলো, এবং বি ইনভার্সিটিটা ওই পাশে নিয়ে নিলাম, এই যে পক্ষান্তর করে। এরপরে আমরা বিটি ইনভার্সের মানে এক্স নট, আমরা আগেই বলেছি, এই যে এক্স নট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বাকিটা ঠিক আছে। তাহলে এখন 4 নাম্বার সমীকরণটা কি দাঁড়ায়? ওই 4 নাম্বার সমীকরণে যদি আমরা এই ভ্যালু গুলা বসাই, বিটির মানটা বসাই, এক্স টি গুলো ফাই টি এক্স নট, এখানে ফাই টি বিটি ছিল, বিটির মানটা আমি এখান থেকে ওখানে বসালাম। এক্স টি ইকুয়াল টু কত ছিল, ফাই টি বিটি, এখন ফাই টি লিখলাম, আর বিটির মানটা এই যে এখান থেকে বসিয়ে দিলাম। এটা বসানোর কারণে ফাই টি দ্বারা এই বিটি কে গুণ হওয়াতে ফাই টি এক্স নট প্লাস ফাই টি টি নট টু টি ফাই ইনভার্স এফ ইউ ডি ইউ, এই 8 নাম্বার সমীকরণটা পাওয়া গেল। ঠিক আছে, এই সমীকরণটা পাওয়া গেল। ঠিক আছে, এটাই হলো তোমার 2 নাম্বার যে সমীকরণটা ছিল সেটার সমাধান। ঠিক আছে, এটাই হলো 2 নাম্বার সমীকরণটার সমাধান। আচ্ছা, এখন এইটা সমাধানটা যদি এক্স নটের মান যদি কি হয়, 0 হয়, এক্স নট ইকুয়াল টু 0, এখানে আমি লিখি নাই, তোমরা লিখে নিতে পারো, এক্স নট ইকুয়াল টু 0। এক্স নট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 8 এর পরিবর্তিত আকার হবে তোমার এটা, এই যে এক্স টি ইকুয়াল টু, তখন এই পদটা, এই যে রাশিটা, এই রাশিটা 0 হয়ে যাবে। তখন এই 8 নাম্বার সমীকরণটা দাঁড়াবে এক্স টি ইকুয়াল টু ফাই টি টি নট টু টি ফাই ইনভার্স ইউ এফ ইউ ডি ইউ। ঠিক আছে, আমরা তোমাকে এবং তোমাদেরকে এই উপপাদ্যটা ভালোভাবে বুঝাতে পেরেছি তো? আশা করি তোমরা বুঝেছো, এবং আমার ধারণা যে এখানে এই পুরো প্রক্রিয়াতে কোথাও কোনো কঠিন লাইন নাই যেটা আমি বুঝাই নাই। ঠিক আছে, তো আমরা চলো, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব আজকে। এখানে দেখো, আমরা একটা
আমরা একটা কোশ্চেন এখানে লিখেছি, নিম্নের সমীকরণ জোটের বুনিয়াদি সমাধান সেট নির্ণয় করো। কি বলতে হবে, কি বের করতে হবে? বুনিয়াদি সমাধান সেট, অর্থাৎ এই সমীকরণটার সমাধান বের করতে হবে। সমাধান বের করে 1 নাম্বার কাজ, তার সমাধান বের করতে হবে। সমাধান বের করার পরে সেটা বুনিয়াদি সমাধান হইতে হবে। বুনিয়াদি সমাধান সেট হওয়ার শর্ত, এবং আমি সংজ্ঞা প্রথম লেকচারে বলেছি, আজকেও বলেছি, যে সমাধানগুলা অবশ্যই অনির্ভরশীল হতে হবে। ঠিক আছে, অনির্ভরশীল হতে হবে। তো আমরা আগে দেখি সমাধানটা বের করি, তারপরে দেখবো সেটি অনির্ভরশীল কিনা, তখন আমরা বলবো যে এটা বুনিয়াদি সমাধান। ঠিক আছে, এখানে আমাদের এখানে এক্স প্রাইম এটি এক্স, আমাদের সমীকরণটা হলো এটা। ঠিক আছে, এখানে আমার এর ভ্যালু দেয়া আছে কত? এর ভ্যালু দেয়া আছে 4 - 3 2 - 1। আচ্ছা, তো আমরা লিখলাম যে আমাদের যে সমীকরণটা দেয়া আছে এক্স প্রাইম ইকুয়াল টু এটি এক্স, তাকে আমরা 1 নাম্বার সমীকরণ লিখলাম, যেখানে এর মান দেয়া আছে 4 - 3 2 - 1। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে একের সমাধান, এই ধরনের সমাধানগুলো ঠিক এই আকারের হয়ে থাকে। আমি ধরে নিলাম যে x ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা টি ইউ। ঠিক আছে, এখন আমরা এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, এই ম্যাট্রিক্সটার আমরা স্বভাবী ম্যাট্রিক্স বের করব, স্বভাবী সমীকরণ। আচ্ছা, স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী সমীকরণ, এই টার্মগুলা কোথায় তোমরা পড়েছো, মনে আছে তো? আমি প্রথমে গত লেকচারে বলেছিলাম যে আমাদের আজকের যে লেকচারটা, এবং আজকের লেকচার নয়, শুধু আমাদের যে চ্যাপ্টারটা আমরা করতেছি অন্তরক সমীকরণ জোট, এটার বেশিরভাগ মিলবে লিনিয়ার অ্যালজেব্রার সাথে। অনেকগুলা ডেফিনেশন লিনিয়ার অ্যালজেব্রা যেটি তোমরা প্রথম বর্ষে করেছিলে, সেটার সাথে তোমাদের মিলবে। সুতরাং আমি তারপরও আমি প্রথম বর্ষে তোমাদেরকে পাঠাবো না, আমি এখানে যা আলোচনা দরকার আমি সেটি আলোচনা করে দেব, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা এখানে এটার কি করব, আমরা স্বভাবী সমীকরণ বের করব। প্রথমে স্বভাবী ম্যাট্রিক্স, তারপরে স্বভাবী সমীকরণ আমরা বের করব। ঠিক আছে, আমরা পরবর্তী লেকচারে পরবর্তী স্লাইডে তোমাকে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা এর স্বভাবী ম্যাট্রিক্সটা বের করছি। দেখো, এর স্বভাবী ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা আই, এগুলা তোমরা বহু আগে শিখেছো, তারপরেও আমি আবার বলে নিচ্ছি। হ্যাঁ, এই ম্যাট্রিক্স এটা ল্যামডা এটা, এবং আই যেটা হলো অবেদক ম্যাট্রিক্স। এখানে যেহেতু এ 2/2, অবেদক ম্যাট্রিক্সও 2/2। ঠিক আছে, এখন আমরা এটা ল্যামডা দিয়ে গুণ করলাম, তারপরে এই ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স বিয়োগ দিছি। এগুলা খুব ভেরি এলিমেন্টারি, খুব প্রাথমিক বিষয়, তোমরা জানো বিয়োগ কিভাবে দিতে হয়। আর স্বভাবী ম্যাট্রিক্স ছিল এটা, তার সাথে তার নির্ণায়কের মান সমান 0 ধরলে সেটি হয় স্বভাবী সমীকরণ। তো আমরা স্বভাবী সমীকরণটা লিখছি। ঠিক আছে, এই স্বভাবী সমীকরণ, এইটার যে ম্যাট্রিক্সটা ছিল তার নির্ণায়ক হলো এটা, নির্ণায়ক চিহ্ন দেখেছো, ইকুয়াল টু 0। 0 দেওয়ার কারণে এটা কি হলো, এটা একটা স্বভাবী সমীকরণ পাওয়া গেল। আমি এখন এটাকে বিস্তার করেছি, বিস্তারগুলা তোমরা এই যে এই কোণায় কোণায় গুণ দিয়েছি, এই যে এই কোণায় কোণায় গুণ, এবং এর থেকে বিয়োগ এই কোণার গুণ, এগুলা তোমরা জানো। তারপর আমি বলে নিচ্ছি বুঝতে, যাতে কোনো অসুবিধা না হয়। পরবর্তী স্লাইডে আমরা যাই। হ্যাঁ, এখানে দেখো ল্যামডা ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আমরা ল্যামডার মান বের করলাম। ল্যামডার মান হলো 1 থেকে 1 এবং 2। ঠিক আছে, এখন আমরা ধরলাম যে ল্যামডা এর অনুষঙ্গী আইগেন ভেক্টর ইউ। ঠিক আছে, আমরা ইউ লিখলাম। ইউ লিখলে এটা দাঁড়ায় এরকম, এ ইউ ইকুয়াল টু ল্যামডা ইউ। এগুলা তোমরা ফার্স্ট ইয়ারে করেছো। তারপরে লেখা যায় ল্যামডা আই ইউ,
এটাকে পক্ষান্তর করলে হয় এ ইউ মাইনাস ল্যামডা আই ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে? এগুলো ঠিক একেবারে প্রাথমিক জ্ঞান, তারপরও আমি আলাপ করে পরবর্তী লেকচারে নিয়ে যাচ্ছি তোমাদের। এখানে দেখো a মাইনাস ল্যামডা ইউ, এখন ইউর মানটা আমরা ধরে নিলাম যে u1 u2, ঠিক আছে? ইউর মানটা u1 u2, যেখানে আমরা লিখেছি দেখো 2 নাম্বার সমীকরণ। এখানে ল্যামডার মান তো কত কত পেলাম আমরা 1 2 নাকি? আমরা এখানে 1 বসালাম, 1 বসালে এই যে 4 মাইনাস 1, আর এখানে মাইনাস 1 মাইনাস 1, এটাকে সিম্পলিফাই করলে 3 মাইনাস 3 2 মাইনাস 2 u1 u2, ঠিক আছে? এগুলা খুব কঠিন জিনিসটা তোমরা বুঝেছো। আমরা এখান থেকে পরবর্তী স্লাইডে পরবর্তী লাইনটা লিখতেছি, সেটাও তোমরা বুঝবা, কোনো সমস্যা নাই। এখানে লেখো ওই যে ম্যাট্রিক্স এবং u1 u2 ছিল, তাকে আমরা এভাবে লিখতে পারি, এটা তোমরা জানো তাই না? প্রথম লাইনটা 3u1 মাইনাস 3u2, আর দ্বিতীয় লাইনটা ছিল 2u1 মাইনাস 2u2 ইকুয়াল টু 0। এখন আমরা কি করতে পারি, প্রথম লাইনটাকে আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি, দ্বিতীয় লাইনটাকে 3 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ দিতে পারি। ভাগ দিলে দাঁড়ায় u1 মাইনাস u2 ইকুয়াল টু 0, u1 মাইনাস u2 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যেহেতু দুইটা লাইন একই লাইন, অর্থাৎ এখানে একটা লাইন লিখতে পারি, ফলে এখান থেকে আসে কত, এই। এখন এখানে দেখো একটা সমীকরণ দুইটা চলক, হ্যাঁ, একটা সমীকরণ দুইটা চলক, তার মানে এখানে একটা চলক ফ্রি ভেরিয়েবল, অর্থাৎ একটা মুক্ত চলক। তো মুক্ত চলক স্বাভাবিকভাবে u2 u2 সমান আমরা 1 ধরছি, ঠিক আছে? u2 সমান আমরা 1 ধরছি, u2 সমান যদি 1 ধরি, এখানে যদি আমি u2 সমান 1 ধরি, তার মানে u1 সমান 1, এই u1 সমান 1, তার মানে আমরা এখানে ইউর মানটা পেয়ে গেলাম। এটা কোন কার সাপেক্ষে পেলাম? এটা পেলাম আমরা ল্যামডার একটা ভ্যালু 1 এর জন্য আমরা পেলাম। এখন ল্যামডার দ্বিতীয় ভ্যালুটা আমরা দেখি। ল্যামডার দেখো এই যে আমরা এখানে লিখেছি ল্যামডার মান 1 এর জন্য হলো, ল্যামডার মান 1 এর জন্য সমাধান হবে x1t ইকুয়াল টু e টু দি পাওয়ার ল্যামডা টি ইউ। এটা তো আমরা ধরে নিয়েছি যে এটা এখানে আমরা প্রথমে ধরে নিয়েছি এটা। এখন ল্যামডার মান 1 হলে e টু দি পাওয়ার t, আর ইউর মান হলো 1 1, সুতরাং একসাথে গুণ করে দিলে হবে x1t ইকুয়াল টু et। আচ্ছা, এখন ল্যামডার মান যদি 2 হয়, ওই যে ওই সমীকরণটা 2 নাম্বার সমীকরণ, আমি যদি ল্যামডার মান 2 বসাই, তাহলে 4 মাইনাস 2 আর 2 মাইনাস 3, আর এখানে মাইনাস 1 মাইনাস 2, এই জায়গায় এখানে এটা ল্যামডার মানটা আমরা বসিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে একটু সিম্পলিফাই করলে আসে 2 মাইনাস 3 2 মাইনাস 3 u1 u2, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো, এখানে ওই ম্যাট্রিক্স এবং u1 u2 কে গুণ দিলে লাইনটা এগুলা দাঁড়ায় হলো এরকম। এখানে দুইটা লাইন একই রকম, আমি একটা লাইন লিখলাম, এখান থেকে আমরা সিম্পলিফাই করলে আমরা পাই u1 এর মান 3/2 u2, ঠিক আছে? এখন স্বাভাবিকভাবে আগের মতো এখানেও সমীকরণ একটা, ভেরিয়েবল দুইটা, একটা মুক্ত চলক ফ্রি ভেরিয়েবল একটা, সেটা u2, u2 সমান আমরা 2 ধরলাম, যাতে u1 এর মানটা পূর্ণ সংখ্যা আসে। তো u1 এর মান আসবে 3, ঠিক আছে? তো সুতরাং ইউর মান আসবে 3 2, এটা, ঠিক আছে? তার মানে আমরা এখন ল্যামডার মান 2 এর জন্য আমরা সংশ্লিষ্ট আইগেনভেক্টর ইউর মানটা পেলাম। তাহলে আমাদের x2 এর মানটা আমরা এখান থেকে বের করতে পারছি।
ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য সমাধান হবে x টু টি টু দি পাওয়ার ল্যামডা টি ইউ। এখন ল্যামডার মান যেহেতু 2, সুতরাং ই টু দি পাওয়ার 2 টি 3 2 গুণ দিলে হয় 3 ই টু দি পাওয়ার 2 টি 2 ই টু দি পাওয়ার 2 টি। আমরা x1 টি এবং x2 টি অর্থাৎ x1 x2 দুইটা সমাধান আমরা পেলাম। এখন এই সমাধানগুলা তোমার অনির্ভরশীল কিনা সেটা দেখার জন্য একটা সুন্দর প্রসেস আছে। সুন্দর প্রসেস হলো এটা রনস্কিয়ান বের করতে হবে। রনস্কিয়ানটা আমরা আলোচনা না করলে এখন আলোচনা করতেছি। রনস্কিয়ান হলো এরকম জিনিস, দুইটা সমাধান নিয়ে যে ফাই টিটা আসে, এই যে একটা হলো x1 টি দেখছো, একটা হলো x2 টি, ঠিক আছে, এগুলাকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্স ডাব্লিউ এটা হলো, এটাকে রনস্কিয়ান বলে। এটার ভ্যালুটা নন জিরো আসে কিনা দেখি, ঠিক আছে, যদি আসে তাহলে সেটা হবে তোমার কি হবে, সেটা অনির্ভরশীল। আর অনির্ভরশীল হলেই এই এই যে তোমরা এখানে ডাব্লিউ এর মানটা দেখতেছো, এখানে যে কি নির্ণায়কটা আছে, তখন এই নির্ণায়কটার যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে তার বুনিয়াদি সেট। এগুলা নিয়ে অর্থাৎ এই সমাধানগুলা নিয়ে একটা বুনিয়াদি সেট হবে, আর এই রনস্কিয়ানটা যদি ম্যাট্রিক্স হয় সেটা হবে বুনিয়াদি ম্যাট্রিক্স। আমাদের এখানে বুনিয়াদি সেট বের করতে হবে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই, সর্বশেষ স্লাইড। এখানে দেখো, তার মানে এখানে রনস্কিয়ান এই মান পেলাম কত, ই মাইনাস ই টু দি পাওয়ার 3/t, এটা নট ইকুয়াল টু 0। ফলে কি যোগাশ্রয় সমাধান সমূহ কি যোগাশ্রয় অনির্ভরশীল, ঠিক আছে। তাহলে বুনিয়াদি সমাধান সেট কত হবে? বুনিয়াদি সমাধান সেট হবে x1 টি x2 টি সমান এইটা, এই যে x1 টির মান হলো এটা আর x2 টির মান হলো এটা, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের পাঠ। অনেকগুলা শিক্ষার্থীকে আহ্বান জানিয়েছিলাম যে তারা যেন এই জুম অ্যাপসে যুক্ত হয়, কিন্তু তারা যে কোনো কারণে যুক্ত হতে পারে নাই। আশা করছি পরবর্তী লেকচারে হয়তো তারা যোগ দিতে পারবে। আমরা তাহলে আজকে কি কি পড়ালাম? আজকে আমরা প্রথমে আমরা ভেরিয়েশন অফ প্যারামিটার, পরামিতি পরিবর্তন, ঠিক আছে, আমরা পরামিতি পরিবর্তন এই চ্যাপ্টারটা তোমাদেরকে এই উপপাদ্যটা করিয়েছি। সেখানে আমরা সুন্দরভাবে প্রতিটা ধাপ তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা বাসায় বসে এই উপপাদ্যটা করবে, এটা পরীক্ষায় দেখবে যে এই উপপাদ্যটা অনেকবার পরীক্ষা এসেছে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য উপপাদ্যটা ভালোভাবে শিখবে, আত্মস্থ করবে। কোথাও সমস্যা থাকবে বলে আমি মনে করি না। সমস্যা থাকলেও তোমরা যদি সুবিধা থাকে আমাকে জানাবে। নিশ্চয়ই আমার ইমেল ঠিকানা এখানে দেয়া আছে, আমার স্লাইডের প্রথমে আমার ইমেল ঠিকানা দেয়া আছে, সেখানে মেইল করবে তোমরা যদি কারো সমস্যা থাকে। আশা করি সমস্যা থাকবে না, থাকলেও তোমরা সেখানে মেইল করবে। মেইল করলে আমি তোমাদের যোগাযোগের আরো যেসব মাধ্যম আমার সাথে আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো তোমরা সবাই এরপরে আজকের যে গণিতটা ম্যাথটা করেছি সেটি তোমরা দেখবে। এই ধরনের অঙ্ক যেখানে আছে তোমরা সবগুলা ভালোভাবে আরো করবে। আমি এই ধরনের আরেকটা, এটা তো এই ম্যাট্রিক্সটা ছিল 2/2 ম্যাট্রিক্স, আমি 3/3 ম্যাট্রিক্স পরবর্তী লেকচারে করিয়ে দিব, ঠিক আছে। আশা করতেছি এ ধরনের অঙ্ক পরীক্ষা আসে। ফলে 2/2 বা 3/3 এরকম ম্যাট্রিক্সের মধ্যে একটা ম্যাথ আসে। তো আমি আজকে 2/2 দেখিয়েছি, আগামী ক্লাসে 3/3 দেখাবো। ভালোভাবে আমি মানে বুঝিয়ে দেব, যাতে এই ধরনের যত অঙ্ক আসে কোনোটা যেন তোমাদের মিস না হয়, সবগুলা তোমরা ঠিক মতো করতে পারো। যাই হোক, তোমরা অনেকক্ষণ ধরে আমার সাথে এই ক্লাসে আজকে ছিলে, তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, নিরাপদে গৃহে অবস্থান করবে এবং ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।